২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আক্ষরিক অর্থেই একটা রাজনৈতিক ভূমিকম্প। আজকের এই বিশ্লেষণে আমরা একজন তীক্ষ্ণ সংশয়ী রাজনৈতিক পর্যবেক্ষকের চোখ দিয়ে এই ঐতিহাসিক পালাবদলের পেছনের আসল কারণগুলো আর এর গভীরে লুকিয়ে থাকা কৌশলগুলো একেবারে নিরপেক্ষভাবে ব্যবচ্ছেদ করে দেখব। ২০৮। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সংখ্যাটা স্রেফ একটা পরিসংখ্যান নয়, গোটা সিস্টেমের ভিত্তিমূল নাড়িয়ে দেওয়া এক প্রচণ্ড ধাক্কা। ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে জয়লাভ করে বিজেপি এমন এক অভাবনীয় সাফল্য পেয়েছে, যা কিনা টানা ১৫ বছরের একটা আস্ত প্রশাসনিক যুগের সম্পূর্ণ অবসান ঘটিয়ে দিয়েছে। কিভাবে সম্ভব হলো এই ম্যাজিক, সেটাই তো খোঁজার বিষয়। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটিকে আমরা মূলত ৩টে ধাপে ভাগ করে নেব। প্রথমত, এই ঐতিহাসিক ঘটনাটির মাত্রা বোঝা। দ্বিতীয়ত, নতুন নেতৃত্বের মুখ বেছে নেওয়ার পেছনের হিসেব নিকেশ। আর একদম শেষে, ক্ষমতায় আসার পর কাঠামোগত চ্যালেঞ্জ বা রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়া। তাহলে চলুন সরাসরি প্রথম ধাপে ঢোকা যাক। এই রাজনৈতিক ঘটনা আর ক্ষমতার পালাবদল, এই নির্বাচনী ভূমিকম্পের তীব্রতা আসলে কতটা, সেটা বুঝতে গেলে বাংলার অতীত ইতিহাসের সাথে বর্তমানটাকে মেলানো ভীষণ জরুরি। একটু পেছনের দিকে তাকানো যাক। বাংলার ক্ষমতার পালাবদলের টাইমলাইনটা বেশ অদ্ভুত। প্রথমে টানা ৩৪ বছরের বামফ্রন্ট শাসন, ভাবা যায়। এরপর ২০১১ সালে শুরু হলো তৃণমূল কংগ্রেসের একাধিপত্য, যা চলল পাক্কা ১৫ বছর। আর তারপর হঠাৎ করে এই ২০২৬, দশকের পর দশক ধরে চলা একটা সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক আধিপত্যের এই যে আচমকা পতন, এটা প্রমাণ করে দেয় যে দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থাও রাতারাতি তাসের দেশের মতো ভেঙে পড়তে পারে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, অর্থাৎ আসল তদন্তে। আচ্ছা, নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কেন? নেতৃত্বের এই হিসেবে সিদ্ধান্তটাই এবার আমরা বিশ্লেষণ করব। স্বভাবতই রাজনৈতিক পর্যবেক্ষক মহলে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের মতো দলের একেবারে পুরনো পোড় খাওয়া নেতাদের টোপকে কেন শুভেন্দু অধিকারীর কাঁধেই এই বিশাল দায়িত্বটা তুলে দেওয়া হলো? একজন প্রাক্তন বিরোধী নেতার উপর সর্বোচ্চ ভরসা রাখার কারণটা ঠিক কী? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে নিখুঁত ৫টি কৌশলগত হিসেব নিকেশের ভেতর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্দিষ্ট কিছু চরম সুবিধার কারণেই এই প্রাক্তন বিরোধী নেতা আগের সিস্টেমটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার সবচেয়ে মারাত্মক অস্ত্রে পরিণত হয়েছিলেন। প্রথম কারণটা একদম স্পষ্ট, তার জায়ান্ট কিলার ইমেজ। রাজনীতিতে কিন্তু প্রতীকী লড়াইয়ের গুরুত্ব সাংঘাতিক। ২০২১ সালে নন্দীগ্রামে এবং ২০২৬ সালে খোদ ভবানীপুরে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে নিজের মাঠে চ্যালেঞ্জ করে হারিয়ে দেওয়াটা, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এই জয় তাকে একটা চূড়ান্ত প্রতীকী যোদ্ধার সম্মান এনে দিয়েছিল। দ্বিতীয় এবং বলতে গেলে সবচেয়ে তুরুপের তাসটা হল ভেতরের খবর রাখার ক্ষমতা, যাকে বলে ইনসাইড নলেজ। দীর্ঘ সময় আগের শাসক দলের একেবারে কোর কমিটিতে থাকায় একদম গ্রামের বুথ লেভেল থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত প্রতিপক্ষের সাংগঠনিক শক্তি আর দুর্বলতার নারী নক্ষত্র তার চেনা। আর ঠিক এই নিখুঁত নকশাই তিনি তার নতুন দলকে সাপ্লাই করতে পেরেছিলেন। তৃতীয় কৌশলটা বেশ ইন্টারেস্টিং। আসামের বিখ্যাত হিমন্ত মডেলের একদম নিখুঁত প্রয়োগ। শুধু দিল্লি নেতাদের ওপর ভরসা করে রিমোট কন্ট্রোলড প্রচারের যে পুরনো স্ট্র্যাটেজি, সেটাকে সরিয়ে রেখে এমন একজনকে সামনে আনা হলো যিনি বাংলার মাটি আর আঞ্চলিক আবেগটা বোঝেন। বাংলার ইতিহাসে কিন্তু এই লোকাল মুখের কানেকশন বরাবরই কাজ করেছে, যা আগের অনেক প্রশাসনিক কাঠামোর চেয়ে একেবারেই আলাদা। চতুর্থ পয়েন্টটা হল পরিচয়ের এক অভাবনীয় সংমিশ্রণ বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। একটু তলিয়ে দেখলে বোঝা যাবে, নতুন নেতৃত্ব কিন্তু খুব সুকৌশলে হিন্দুত্ববাদী রাজনীতির সাথে একেবারে খাঁটি বাঙালি সেন্টিমেন্টকে মিশিয়ে দিয়েছে। মতুয়া সমাজ, উদ্বাস্তু ভোটার, শহুরে মধ্যবিত্ত থেকে শুরু করে গ্রামীণ হিন্দু, সম্পূর্ণ আলাদা এই গোষ্ঠীগুলোকে এক ছাতার তলায় এনে একটা বিশাল ভোট ব্যাংক তৈরি করাটা ছিল একেবারে মাস্টার স্ট্রোক। আর পঞ্চম বা শেষ কারণ, মাটির কাছাকাছি থাকা বা তৃণমূল স্তরের সাথে নিবিড় সংযোগ। কেন্দ্রীয় বা রাজ্যের অন্যান্য নেতাদের তুলনায় তার নিজস্ব গ্রামীণ নেটওয়ার্ক কিন্তু বিশাল।
একেবারে প্রত্যন্ত গ্রামের সাধারণ ভোটারের পালস বোঝার ক্ষমতা, তাদের অভাব অভিযোগ, তাদেরই ভাষায় শোনার ক্ষমতাই তাকে বাকিদের চেয়ে কয়েক যোজন এগিয়ে রেখেছিল। এবার আমরা ঢুকছি আমাদের একেবারে শেষ পর্বে, বাস্তবতার মুখোমুখি। দেখুন, জাঁকজমক করে রাজনৈতিক ক্ষমতা দখল করাটাই তো শেষ কথা নয়, তাই না? এবার শুরু হবে সিস্টেমের গভীরে থাকা 4টি পাহাড় প্রমাণ প্রশাসনিক চ্যালেঞ্জ টপকানোর আসল খেলা। সামনে এখন মূলত 4টে কঠিন হার্ডল। 1 নম্বর, বাংলার রাজনীতিতে একেবারে ক্যান্সারের মতো জড়িয়ে থাকা রাজনৈতিক হিংসার চিরতরে অবসান ঘটানো। 2, পুরনো শাসনে অভ্যস্ত হয়ে পড়া আমলাতন্ত্রের নীরব প্রতিরোধ ভেঙে একটা নতুন, কার্যকর কাজের পরিবেশ তৈরি করা। 3, রাজ্যের একটা বিশাল অংশের সংখ্যালঘু ভোটারের মনে নিরাপত্তা আর আস্থা ফিরিয়ে আনা। এবং 4 নম্বর, থমকে থাকা অর্থনীতির চাকা ঘুরিয়ে দ্রুত কর্মসংস্থান আর শিল্পের ব্যবস্থা করা। আমাদের সোর্স বিশ্লেষণে একটা কথা ভীষণ তীক্ষ্ণভাবে বলা হয়েছে, ক্ষমতায় আসাই শেষ কথা নয়, আসল পরীক্ষা শুরু হয় এরপর। 100বার সত্যি, বিশাল ভোটে জয়লাভ করে সরকার গড়াটা কিন্তু কোনো গল্পের উপসংহার নয়, বরং এটা হলো প্রশাসনিক দায়িত্বের সবচেয়ে ভারী, সবচেয়ে কঠিন পরীক্ষার জাস্ট একটা সূচনা মাত্র। আর এই সব হিসেব নিকেশের শেষে একটা সবচেয়ে বড়, কাঁটার মতো বিঁধে থাকা প্রশ্ন থেকেই যায়। রাজনৈতিক ভূমিকম্প তো হলো, কিন্তু এই বিশাল পালাবদল কি সত্যি বাংলায় এক নতুন শান্তিপূর্ণ প্রশাসনিক যুগের সূচনা করবে, নাকি এই ক্ষমতা বদল